রাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। হাতে ছিল রাহার জন্য শাড়ি, গহনা আরো কত কি, সেগুলো রাজের হাত থেকে পড়ে গেল। মিষ্টি এসে রাজের পাশে দাঁড়িয়ে রুমানা চৌধুরীকে বলে, ছোট আম্মু পুলিশকে জানাওনি? জানিয়েছি, কিন্তু তারা কোনো খবর দিতে পারেনি এখনো। রাদিফের বাবা আর তোর বাবা খুঁজতে বেরিয়েছে, এখনো ফেরেনি। রোমানা চৌধুরীর কথা শেষ হওয়ার সাথে সাথে রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী বাড়িতে ঢুকলেন। সাইমা চৌধুরী এগিয়ে গিয়ে বললেন, রাহা কোথায়, ওকে পাওনি? রুবেল চৌধুরী মুখটা শুকনো করে সোফায় গিয়ে বসলেন। একই সাথে রাশেদ চৌধুরী গিয়ে বসলেন। তারা দুজনই মিষ্টিকে দেখে অবাক হলেন বেকি, কিন্তু কিছু বললেন না। রুবেল চৌধুরী কান্না জড়িত কণ্ঠেই বললেন, আমি আমার মেয়েটাকে কোথাও পেলাম না, পুলিশও কোনো খবর দিতে পারছে না। কি করব এখন আমি? আমার মেয়েটা কোথায় আছে, কি খেয়েছে না খেয়েছে কিচ্ছুই জানতেই পারছি না। মিষ্টি রুবেল চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে বলে, ছোট আব্বু, আমার মনে হচ্ছে রাহা ইচ্ছে করে চলে গিয়েছে। মিষ্টির কথা শেষ হতেই রাজ ধপ করে ফ্লোরে বসে পড়ল। সবার দৃষ্টি রাজের উপর গেল। রাশেদ চৌধুরী ছেলের কাছে গিয়ে বসলেন। রাজ তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, বাবা, ও ইচ্ছে করে চলে গিয়েছে, আমি বেশ বুঝতে পেরেছি। বাবা, ও আমার জন্য চলে গিয়েছে, আমারই ভুলের জন্য বাবা। সবাই উঠে এগিয়ে এসে রাজকে ঘিরে বসলো। রাশেদ চৌধুরী ছেলের পিঠে হাত রেখে বললেন, তোমার ভুলের জন্য মানে কি হয়েছে আমাদের বলো। রাজ কেঁদে কেঁদে বলে, বাবা, রাহায় আমায় ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, আর আমি তোমাদের কাউকে না জানিয়ে ওকে বিয়েও করেছিলাম। বাবা, ওর গর্ভে আমার সন্তান আছে। আমি এটা জানার পরে ওর সাথে একটু ঝামেলা করে বলেছিলাম, তোর ভাই যখন আমার বোনকে অস্বীকার করেছিল, আমিও তোকে অস্বীকার করলাম। আমি ওকে এই বলে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, আর এসে দেখি ও সবাইকে রেখে চলে গিয়েছে। বাবা, ওকে আমার কাছে এনে দাও, আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা। রাজের কথা শুনে সবাই অবাকের শেষ প্রান্তে চলে গেল। সবাই রাজের আহাজারিতে কাঁদতে লাগলো। রাশেদ চৌধুরী আর সাইমা চৌধুরীও কাঁদতে লাগলো। তাদের বংশের অংশ সাথে নিয়ে রাহা বাড়ি থেকে চলে গিয়েছে। আর রাজ পাগলের ন্যায় করতে করতে সাইমা চৌধুরীকে ধরে বলে, আম্মু, ও আম্মু, আমার রাহা আমার জন্য চলে গিয়েছে, আমি এখন কোথায় খুঁজবো ওকে? আমি ওকে ছাড়া থাকতেই পারবো না, আমি ওকে খুঁজতে যাব। সাইমা চৌধুরী রাজের কপালে মুখে হাত রেখে বললেন, বাবা, একটু শান্ত হ, ও চলে আসবে। আর তুই ওকে বিয়ে করেছিস, আমাদের বলিসনি কেন? আমরাও তো মেয়েটাকে কম ভালোবাসতাম না, এমনকি ওকে মেনেও নিতাম। তোর বাবাও বলেছিল রাহাকে তোর বউ বানাবে, আমিও রাজি ছিলাম। আর ওর সাথে কেনই ঝামেলা করতে গেলি? মেয়েটার গর্ভে আমাদের বংশের আলো ছিল। ও এখন কোথায় আছে আর কোথায় খুঁজবি? রাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। সাথে সাথে সবাই উঠে দাঁড়ালো। রাজ নিজের ব্লেজার খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে অস্থির কণ্ঠে বলে, আম্মু, আমি রাহাকে খুঁজতে গেলাম, আমি ওকে না নিয়ে ফিরবো না, আমি ওকে না নিয়ে ফিরবো না। এই বলে রাজ বেরিয়ে গেল। পেছন পেছন রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরীও চলে গেলেন। কিন্তু তারা দুজন যেতে যেতে রাজ নিজের গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির গেট পেরিয়ে গিয়েছে। রুবেল চৌধুরী আরেকটা গাড়ির কাছে যেতে নিলে রাশেদ চৌধুরী বাধা দিয়ে বললেন, রুবেল, আজকে ওর মতো ছেড়ে দে, এখন তোর একটু রেস্ট নেওয়ার প্রয়োজন, চল। রুবেল চৌধুরী আহানি থাকলেও রাশেদ চৌধুরীর সাথে ভেতরে চলে গেলেন। রাশেদ চৌধুরী রুবেল চৌধুরীকে ডাইনিং রুমে সোফা এনে বসিয়ে মিষ্টিকে বললেন, মিষ্টি, যা তো পানি নিয়ে আয়। মিষ্টি দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে রুবেল চৌধুরীর সামনে ধরে। রুবেল চৌধুরী মিষ্টির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে নিল। এরপরে মিষ্টির হাতে খালি গ্লাসটা দিল। মিষ্টি গ্লাসটা রেখে আবারও তার ছোট আব্বুর পাশে এসে দাঁড়ালো। রুবেল চৌধুরী মিষ্টির দিকে তাকিয়ে বললেন, মিষ্টি মা, আমার পাশে বসো। মিষ্টি রুবেল চৌধুরীর পাশে বসলো। রুবেল চৌধুরীর গলার কণ্ঠ খাদে নামিয়ে বললেন, রাজ আর রাহার মাঝে হওয়া ঝামেলাটার ব্যাপারে আমাকে সব খুলে বলো তো। মিষ্টি রাজ আর রাহার মাঝে হওয়া ঝামেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত বলল সবাইকে। এই শুনে রোমানা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বললেন, কিসের জন্য যে ওদের এমন ঝামেলা করতে হবে? রাদিফ ও মিষ্টিও তো নিজেরাই আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওরা নিজেরাই তো আবার বলেছে ওরা আর এই সম্পর্ক নিয়ে এগোতে চায় না। এখন আমার মেয়েটা কোথায় গিয়েছে এমন শরীর নিয়ে? আল্লাহ, তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও, তুমি আমার মেয়েটাকে দেখে শুনে রেখো। রুবেল চৌধুরী সোফায় গা এলিয়ে দিয়ে বললেন, কালকে রাতে রাহা কেন যে ওই কথাগুলো বলেছিল, এখন আমি বুঝতে পারছি। কেন ওর বাড়ি থেকে চলে যেতে হবে? আমি কি মরে গিয়েছিলাম? ও আমাকে জানাতো। এখন এই শরীর নিয়ে কোথায় বা যাবে? বয়সও বা কত হয়েছে যে নিজেই নিজে সারভাইভ করবে? রাশেদ চৌধুরী পেছন থেকে রুবেলের কাঁধে হাত রেখে বললেন, তুই চিন্তা করিস না, দেখিস রাহা ফিরে আসবে, আর ও একা একা কোথাও গিয়ে থাকবে, চলে আসবে। রাত 10টা। রাজ নিজের মতো ড্রাইভ করে যাচ্ছে, কপালে ধীরে চিন্তার ভাঁজ। আশেপাশে কত জায়গায় তাকিয়ে দেখছে, কিন্তু কোথাও রাহাত দেখা মিলছে না। গাড়িতে এসি অন থাকা সত্ত্বেও ঘামছে। শার্টের বোতামের উপরগুলো খুলে দিল, টান টান বুক তবুও ঘামছে। শার্টের হাতা কোণের উপরে উঠালো, স্মার্ট ওয়াচ খুলে ডেস্কে ছুঁড়ে মারলো। এখনো রাহাকে খুঁজে পায়নি। নিজের উপর নিজের তীব্র রাগ হচ্ছে। রাজ ডেস্কের থেকে ফোনটা নিয়ে পুলিশের নাম্বারে কল দিল।
কল রিসিভ হতে বলে, হ্যালো, আমি রাজ চৌধুরী বলছি, আমার ওয়াইফ রাহা চৌধুরী মিসিং, ওকে পেয়েছেন? না স্যার, আমরা এখনো পাইনি। এই শুনে রাজ রেগে গিয়ে বলে ওঠে, পাননি মানে কি? একজন মেয়েকে খুঁজতে এত সময় লাগে? স্যার, আমরা দেখছি না, আমার ইমিডিয়েটলি খোঁজ চাই। আর ওর নাম্বারটা ট্যাগ করতে পেরেছেন? স্যার, আমরা নাম্বারটাও ট্যাগ করতে পারিনি, নাম্বারটা বন্ধ বলছে আর ট্যাগ করেও যাচ্ছে না, আমরা আরো ফোর্স লাগিয়েছি। রাজ তপ্ত শ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমার ওয়াইফের কোনো খোঁজ পেলে ইমার্জেন্সি আমাকে জানাবেন। ওকে স্যার। রাজ কল কেটে দিয়ে ফোন ডেস্কে ছুঁড়ে মারলো। এক সময় কেঁদে উঠলো। কিছুক্ষণ পরে গাড়িটাও থামালো। কেঁদে কেঁদে নিজে বলে উঠে, তুই কি করলি রাহা? আমায় ছেড়ে চলে গেলি? তুই কি একটু ভেবে দেখেছিস আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তোকে এত ভালোবাসার পরেও তুই এইরকম জেদ নিয়ে চলে গেলি? তুই যেদিন হসপিটালে গিয়েছিলি সেই দিন তোকে আমার বন্ধুরাই বাড়িতে দিয়ে গিয়েছিল। তুই কি সেই চিরকুটটা পাসনি? সব দেখেও তোর একটুও মনে হয়নি যে আমি এগুলো করেছি? তুই এই কয়টা দিন আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করিসনি। তোকে বিয়ে করলাম, নিজের করে রাখলাম, আর তুই সেই দিন কথাগুলো শুনে আমার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি, আমাকে বলারও সময় দিলি না। আমি এখন তোকে কোথায় খুঁজবো? রাহা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। রাদীপ রাহাকে দেখা মাত্রই দৌড়ে এগিয়ে এলো রাহার কাছে। রাহার চোখের পানি জল করে উঠল। মুহূর্তে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রাদীপ রাহার চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদছিস কেন? তোর ভাইয়ের কাছে চলে এসেছিস না, কোনো ভয় নেই। রাদীপ রাহার হাত থেকে লেদার নিয়ে বলে, অনেক চিন্তায় ছিলাম, তুই যে একা একা এই পর্যন্ত এসেছিস, কোনো বিপদ হয়নি আলহামদুলিল্লাহ। রাদীপ এক হাতে লেদার নিয়ে আরেক হাতে রাহাকে নিয়ে চললো পার্কিং এর জন্যে। সেইখানে আসতে রাদীপের একটা বাঙালি বন্ধুর নাম সিফাত বলে ওঠে, বন্ধু এসেছিস? আর এইটা তোর বোন? এইটাই আমার বোন রাহা। রিফাত রাহার দিকে তাকিয়ে বলে ওঠে, তোর বোন মানে তো আমারও বোন। রাহা, ভালো আছো? রাহা হালকা হেসে বলে, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তিনজনই গাড়িতে উঠে বসলো। রাদীপ গাড়ি ড্রাইভ করতে লাগলো। তার পাশে সিফাত বসেছে আর রাহা ব্যাক সিটে বসেছে। এরই মাঝে তিনজনের মাঝে টুকটাক কথা হয়েছে। রাদীপ নিজের ম্যানশনে আসার আগে সিফাতকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে। রাদীপ একটা বাসার সামনে গিয়ে গাড়ি পার্ক করে। এরপরে রাহা আর রাদীপ দুজনেই নেমে যায়। রাহা ভাইয়ের সাথে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়িটা ডুপ্লেক্স। ঢুকতেই ডাইনিং রুম, অনেক স্পেস। এক পাশে স্টাডি রুম, সাথে বুক সেলফ, আরেক পাশে সোফা, আর মাঝ বরাবর সিঁড়ি। সিঁড়ির পাশে ডাইনিং স্পেস, এর মাঝে কিচেন। সবকিছু আধুনিক জিনিস আর আধুনিক স্টাইলে সেট আপ করা। রাহা ভিতরে ঢুকে আশেপাশে তাকিয়ে বলে, ভাইয়া, তোমার বাসাটা তো খুব সুন্দর। আগে শুধু ফোনেই দেখতাম, আর নিজের চোখে দেখে খুব ভালো লাগলো। আর এখানে তুমি একাই থাকো? রাদীপ হেসে বলে, একাই থাকতাম, 2 বছর ধরে আমার সাথে সাইমনও থাকে, আর ও একটা কাজে দেশে গিয়েছিল, কিছুদিন পরে চলে আসবে। রাদীপ রাহাকে নিয়ে উপরে চলে আসে। বেডরুমগুলো উপরে, সব মিলিয়ে উপরে 4টা বেডরুম। 3টা নিজেরা ব্যবহার করার জন্যই, আর একটা গেস্ট রুম হিসেবে রাখা হয়েছে। আর নিচেই শুধু একটা বেডরুম, সেইখানে বেশিরভাগ মেট থাকে। রাদীপ রাহাকে একটা রুমে এনে বলে, এই রুমে তুই থাকবি, আর সবকিছু তোর নিজের। সারা বাড়িতে তুই নিজের মতো করে থাকবি, মনে যা আসে তাই করবি। আর যদি কখনো মন খারাপ দেখি তাহলে মার খাবি। রাহার কান্না পাচ্ছে কাছ থেকে ভাইয়ের কথা শুনে। তার ভাই অভিভাবকের মতো করে বোঝাচ্ছে তাকে। রাদীপ রাহাকে চুপচাপ থাকতে দেখে হালকা মাথায় টোকা দিয়ে বলে, কি ভাবছিস? যা এবার ফ্রেশ হয়ে আয়। আমি মেটকে বলে খাবার রেডি করতে বলছি, তুই তাড়াতাড়ি চলে আয়। রাহা বলে, ঠিক আছে ভাইয়া। রাদীপ চলে যায় নিচে। কিচেনের সামনে গিয়ে একজন মহিলা মেটকে বলে খাবার রেডি করতে। মেটটি খাবার রেডি করে ডাইনিং টেবিলে রাখতে শুরু করে। রাদীপ আর সাইমন যখন ছিল তখন নিজেরাই নিজের কাজগুলো করত। রাদীপ এখন একা বলে আর রাহা এসেছে বলে মেড হায়ার করেছে। মিনিট 20 পরে রাহা নিচে নেমে আসে। রাদীপ রাহাকে নিয়ে ডাইনিং টেবিলে বসে। খাওয়া শেষ করে রাদীপ রাহাকে বলে রেস্ট নিতে, শুয়ে পড়তে। রাহাও কথা বাড়ায় না, চলে যায় নিজের রুমে। সারাদিন বিমানে জার্নি করার ফলে শরীরটাও ক্লান্ত লাগছে। রাজ বাড়িতে ফিরতে দেখলো ডাইনিং রুমে তার মা বসে আছে। রাজ এগিয়ে যেতে সাইমা চৌধুরী উঠে এগিয়ে এসে বললেন, পেয়েছিস রাহাকে? রাজের গলার কণ্ঠ খাদে নামিয়ে বলে, অনেক খুঁজেছি আম্মু, কোথাও পাইনি আমি ওকে। এ বলে রাজ সোফায় বসে পড়ল। সাইমা চৌধুরী ছেলের কাছে বসলেন। রাজ আস্তে করে তার মায়ের কোলে মাথা রেখে শুইল। পরক্ষণে কেঁদে উঠল, যা দেখে সাইমা চৌধুরীও নিঃশব্দে কাঁদছে। রাজ কান্না জড়িত গলায় তার মাকে বলে, আম্মু, ও আম্মু, আমি যে রাহাকে পেলাম না, ও যে আমার থেকে দূরে চলে গেল। আমি ওকে কত খুঁজলাম, ও আমাকে দেখা দিল না আম্মু। ওর প্রত্যেকটা আত্মীয়র বাড়িতে গিয়েছি, কেউ বলতে পারে না ও কোথায়। আমি আর কোথায় খুঁজবো আম্মু? আমায় বলে দাও না।
আমার বড় অসহায় লাগছে। ওর পেটে আমার সন্তান, আমারই রক্ত, আমি আর কোথায় খুঁজবো? সাইমা চৌধুরী চোখ মুজে বললেন, কাঁদিস না, রাহা চলে আসবে। আর ও এই একা একা কোথাও বা থাকবে। এরই মাঝে নিচে নামলেন রুমানা চৌধুরী। তারা দুজনই রাজকে অনেক বলে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিলেন। এরপরে দুজন মিলে রাজের জন্য খাবার গরম করতে কিচেনে এলেন। রাজ নিজের রুমের দরজা খুলে ভিতর ঢুকলো। রুমের লাইটটা জ্বালিয়ে কারবার থেকে জামা কাপড় বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। এরই মাঝে সাইমা চৌধুরী রাজের জন্য খাবার রেখে গেলেন রুমে। রাজ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা টাওয়াল ছুঁড়ে মেরে বিছানায় বসলো। চোখ গেল সোফার টেবিলে খাবারের দিকে। সারাদিন কিচ্ছুটি খায়নি, তবুও খাওয়ার প্রতি কোনো আগ্রহ যাচ্ছে না। রাজ রুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় আসলো। শরীরটা ক্লান্ত থাকায় শুয়ে পড়ে চিন্তা করলো। যেই বালিশটা টেনে শোবে ঠিক তখনই সামনেই পড়লো একটা কাগজ। রাজ কাগজটা হাতে নিয়ে ভাঁজ করলো। এটা রাহার হাতের লেখা। রাজ লেখাটা পড়তে লাগলো। রাহা লিখেছে, রাজ, আমি রাহা বলছি। তুমি আমায় অস্বীকার করো আর যাই করো, আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না। প্রয়োজন পড়লে তোমার থেকে দূরে থাকবো। আমি আমার সন্তানকে একাই মানুষ করব। আর তুমি আমায় হাজারো খুঁজলে পাবে না। আমি নিজ ইচ্ছায় চলে গেলাম। রাহা। রাজ চিঠিটা পড়ে কেঁদে উঠল। তার করা ভুলের জন্যই রাহা নিজেই দূরে চলে গেল। সে তো রাদিফকে বোঝাতে যেয়ে নিজেই মূল্যবান জিনিস হারিয়ে ফেললো। এর আফসোসে এখন রাজকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। রাজ সারা রাত ঘুমায় না, চিঠিটা নিয়ে বসে রইল। শেষ রাতের দিকে ঝিমাতে ঝিমাতে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় রুবেল চৌধুরী আর রাশেদ চৌধুরী নাস্তা করতে বসেছেন ডাইনিং টেবিলে। পাশে দাঁড়িয়ে আছেন সাইমা বেগম, পাশে দাঁড়িয়ে আছেন সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী। কারো মুখে তেমন হাসি নেই, সবার মনটা খারাপ। রাশেদ চৌধুরী খাবার খেতে খেতে সাইমা চৌধুরীকে বললেন, রাজ রাতে বাড়ি ফিরে কিছু বলেছে? সাইমা চৌধুরীর গলা খাদে নামিয়ে বলে, না, কিচ্ছু বলেনি। রুবেল চৌধুরী খাওয়া শেষ করে সোফায় গিয়ে বসলেন। ফোন বের করে পুলিশকে কল দিলেন। রাশেদ চৌধুরীও খাওয়া শেষ করে সোফায় গিয়ে রাশেদ চৌধুরীর পাশে বসলেন। এমন সময় রাজ নিচে নেমে এলো। রাজকে দেখা মাত্রই রাশেদ চৌধুরী বললেন, রাজ, এখানে এসো। রাজ এগিয়ে আসতেই রুবেল চৌধুরী তপ্ত শ্বাস ফেলে উঠে চলে গেলেন। রাজ আর রাশেদ চৌধুরী ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওনার মনে যে রাজের জন্য তীব্রই রাগ বেড়ে চলছে এটা বুঝতে বাকি রইল না সবার। রাশেদ চৌধুরী রাজের পাশে বসতে বললেন। রাশেদ চৌধুরী রাজকে পাশে বসতে বললেন। রাজ বসলো। সারা রাত না ঘুমানোর কারণে চোখ দুটো লাল হয়ে আছে, সাথে মাথা প্রচন্ড ব্যথা। রাজ চুপচাপ বসে আছে। রাশেদ চৌধুরী কিছু বলছেন না। কিছুক্ষণ পর তিনি নিজেই নীরবতা ভেঙে রাজকে বললেন, রাজ, রাহার বিষয়টা কি রাদিফকে জানাবে? রাদিফের কথা শুনতে রোমানা চৌধুরী এগিয়ে এলেন। রাজ নিচু গলায় বলে, হোম, জানাও। রোমানা চৌধুরী ভয়েত্ত গলায় রুবেল চৌধুরীকে বলে উঠলেন, ভাই, রাদিফকে জানালে পরিবেশটা আদৌ কি ঠান্ডা থাকবে? যদি শুনে রাজের জন্যই রাহার সাথে এমন করেছে, তাহলে রাদিফ আমাকে, আপনাকে, কাউকে ছেড়ে কথা বলবে না। রাশেদ চৌধুরী বললেন, এই বলে ওকে জানাবো না? ও রাহার বড় ভাই, ওর অভিভাবকের মতোই, ওকে জানানোর প্রয়োজন। আর ভাবি, ওকে জানালেও তো যদি ওর কোনো খবর দিতে পারে, বন্ধু বান্ধব দিয়েও তো খোঁজ করতে পারবে। রাশেদ চৌধুরী রাদিফকে কল দিল। রাদিফ আজ নিজের বাড়িতে রয়েছে। আজ আর অফিসে বা কোনো কাজে বের হবে না, বোনের সাথে থাকবে। রাদিফ ডাইনিং রুমে বসে ফোন স্ক্রল করছিল। ঠিক তখনই রাশেদ চৌধুরী কল এলো। রাদিফ ইচ্ছে করে প্রথমবার ধরলেন না, তার কল ধরা বিন্দুমাত্র ইচ্ছে নেই। এরপরে আবারও কল দিতে কল ধরলো। রাশেদ চৌধুরী বললেন, রাদিফ, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। তুমি তো এই টাইমে অফিসে থাকো, এখন কি অফিসে রয়েছ? না, আজ বাড়িতে রয়েছি, অফিসে যাইনি। রাদিফ, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। রাশেদ চৌধুরী কি বলতে পারে রাদিফ তা জানে? রাশেদ চৌধুরী নিচু গলায় বললেন, রাদিফ, রাহাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই শুনে রাদিফ চমকালো না, সে এইটাই আন্দাজ করছিল। কিছুটা প্রতিক্রিয়া দেখিয়ে বলে, কোথায় গিয়েছে কিচ্ছু বলে যায়নি, কালকে থেকে নিখোঁজ, নিজ ইচ্ছায় চলে গিয়েছে। কাল থেকে নিখোঁজ আর আজকে জানাচ্ছ আমাকে? আর ও নিজ ইচ্ছায় চলে গেল, তোমরা টেরও পাওনি? রাশেদ চৌধুরী বলে, রাদিফ, আমার পুরো কথাটা শোনো। রাহা আর রাজ দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, আমাদের থেকে লুকিয়ে রেখেছিল বিষয়টা। রাহা প্রেগনেন্ট ছিল, আর তখন রাজ রাহার সাথে পুরনো কিছু কথা নিয়ে ঝামেলা করেছিল। আর এরপরে রাহা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। রাদিফ একটু অবাক হলো না। সে তার চাচার মুখের থেকে পুরনো ঝামেলার কথা শুনতে চায়। না শোনা পর্যন্ত তার শান্তি হচ্ছে না, তাই না জানার ভঙ্গিতে বলে ওঠে, চাচ্চু, কিসের পুরনো ঝামেলা? রাশেদ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে নিচু সুরে বললেন, তোমার আর মিষ্টির মাঝে যে ঝামেলা হয়েছিল সেটার প্রতিশোধ নিতে রাজ রাহাকে কথা শুনিয়েছে। এই শুনে রাদিফ রাগে তেতে উঠে বলে,
তোমার ছেলে কি হিসেবে আমার আর আমার বোনের থেকে প্রতিশোধ নিতে চায়। তুমি খুব ভালো করেই জানো আমিও কিন্তু তোমার থেকে প্রতিশোধ নিতে পারতাম। বলো পারতাম কিনা? রাশেদ চৌধুরী মুখে কোনো কথা নেই, তিনি নিচু হয়ে বললেন, এখন আমি স্বীকার করছি আমার ছেলেরই সম্পূর্ণ দোষ। এখন আমাদের রাহাকে খোঁজা দরকার। এই শুনে রাদীপ উঁচু গলায় বলে ওঠে, 24 ঘন্টা সময় দিলাম তোমার ছেলেকে। তোমার ছেলে রাহাকে কোথায় থেকে খুঁজে আনবে আমি জানি না। এর মধ্যে যদি রাহার কোনো খোঁজ না দিতে পারে তাহলে ওকে রেডি থাকতে বলো। আমি তোমার ছেলের মুখোমুখি হব, প্রতিশোধ নেওয়া ওকে শিখাবো, আর এর বিচারক হবে তুমি, ভালো হবে না। রাশেদ চৌধুরী মুখে ভয় সংকোচ ধরাত পড়ল। নিজেই নত স্বীকার করে বলে ওঠে, রাদীপ আমাদের সময় দাও, আমরাও রাহাকে খুঁজছি। রাদীপ বাঁকা হেসে বলে ওঠে, আর যদি না পাও তাহলে কিন্তু আমি আসব। রাশেদ চৌধুরী অসম্মতি নিয়ে বলে ওঠেন, না রাদীপ, আমরা চেষ্টা চালিয়ে যাব, রাহাকে খুঁজবো। রাদীপ আগের নেই বলে ওঠে, ভয় পাচ্ছ যে? তবে ভয় নিয়ে থাকো, আর যদি রাহাকে না পাও তাহলে আমি ফিরবো। আমার ফিরতে হবে। এখন তোমার ছেলের জন্য আমার বোন নিখোঁজ। এখন তো আমি আর চুপচাপ থাকবো না। এখন আমার দোষ হচ্ছে যে আমি মিষ্টিকে অস্বীকার করেছি বলে রাজও আমার বোনকে অস্বীকার করেছি। আমি নিজ থেকে মিষ্টিকে অস্বীকার করিনি, তাহলে আমি কেন আমার বোনের বিষয়টা নিয়ে চুপচাপ থাকবো? ওকে যদি না পাই তাহলে আমি ফিরবো। আর তুমি আমার সাথে কেমন চাল চেলেছিলে আমি তো সবটা সবাইকে জানাতে হবে। রাশেদ চৌধুরী কথা বলার ভাষায় হারিয়ে ফেললেন। রাদীফের কথাগুলো শুনে মনে মনে ভয় পেয়ে গেলেন। তিনি গলার কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, রাদীপ, আমরা রাহাকে খুঁজে পাবোই, তুমি চিন্তা করো না, আর রাহাকে পেলে জানাবো। রাদীপ তাচ্ছিল্য হাসি দিয়ে বলে ওঠে, জানিও, আমি অপেক্ষায় থাকবো। তোমার ছেলে আর তোমার কাছে সময় কিন্তু 24 ঘন্টা। রাশেদ চৌধুরী বললেন, রাদীপ, এর আগে ওকে খুঁজে পাবো ইনশাআল্লাহ। রাদীপ আর কিছু বলার আগ্রহ দেখালো না। শেষ কথা হিসেবে শক্ত গলায় বলে ওঠে, আর না পেলে আমি কি করব তা তোমার ভালো করে জানা আছে। রাদীপ এই বলে কল কেটে দিয়ে ফোনটা টেবিলে রাখলো। পেছনে দাঁড়িয়ে আছে রাহা। রাদীপ রাহার উপস্থিতি অনেক আগে টের পেয়েছে। রাদীপ পেছন ফিরে হেসে বলে ওঠে, আমার পাশে এসে বস। রাহা ভাইয়ের পাশে এসে বসলো। অনেকটা কৌতূহল নিয়ে রাদীপকে বলে ওঠে, ভাইয়া, তোমার সাথে কি বড় আব্বুর কোনো পুরনো ঝামেলা আছে? রাদীপ ঠান্ডা গলায় বলে ওঠে, তুই বুঝিস না, আমি কেন বড় আব্বুকে চাচ্চু বলে ডাকি। ওনার প্রতি আমার আর আগের মতো কোনো রেসপেক্ট বা কোনো কথা বলার আগ্রহ নেই, আর না কোনোদিন হবে। রাহা প্রশ্ন করে, কেন ভাইয়া, কি হয়েছে যার জন্য তুমি বড় আব্বুকে দেখতে পারো না? রাদীপ রাহার মাথায় হাত রেখে হেসে বলে ওঠে, সব জানতে পারবি, শুধু একটু অপেক্ষা কর। রাহার মনে প্রশ্ন থাকা সত্ত্বেও কোনো প্রশ্ন করলো না। তার ভাইকে সে বিশ্বাস করে, একটু যখন অপেক্ষা করতে বলেছে তাহলে অপেক্ষা করবে। রাদীপ মেয়েটকে হাই তুলে ডাক দিল। মেয়েট সাথে সাথে তাদের সামনে এসে বলে, জি স্যার বলুন। রাদীপ রাহাকে দেখে বলে, ও সকাল থেকে কিচ্ছু খায়নি, ওর খাবার রেডি করো। ওকে স্যার। মেয়েটি সাথে সাথে চলে গেল। রাদীপ রাহাকে খাবার টেবিলে গিয়ে বসতে বলে। রাহা বাধ্য মেয়ের মতো গিয়ে বসে পড়ল। এইদিকে রাশেদ চৌধুরী রাদীপের সাথে কথা বলা শেষ করতে রাজ বলে ওঠে, বাবা, রাদীপ কি বলল? রাশেদ চৌধুরী রাদীপের সাথে হওয়া কথাগুলো কিছুই রাজকে বললেন না। তিনি অস্থির ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে রাজকে বলে ওঠেন, রাজ, আমাদের রাহাকে খুঁজতে যেতে হবে। রোমানা চৌধুরী রাশেদ চৌধুরীকে বললেন, ভাই, রাদীপ কি রাগারাগি করেছে? রাশেদ চৌধুরী লম্বা শ্বাস ফেলে বললেন, বোনকে না পেলে তো ভাই রাগি উঠবে, তবে আমাদের আর দেরি করা উচিত হবে না। রাহাকে দ্রুত খুঁজে বের করতে হবে। আর রাজ, তুমি আমার সাথে এসো, তোমার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। রাজ তার বাবার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলো, বাবা কেন এমন কথা ঘুরালো? রাদীপ যা যা বলল রাস্তার পাশে বসে কিছু হলেও শুনেছে। তাহলে তার বাবা সবার সামনে বলছে না কেন, আর আলাদা করে ডাকছে কেন? এখন তার বাবার কাছে সবকিছুর উত্তর। এখন তার বাবা সবার সামনে যখন এড়িয়ে যাচ্ছে, তাহলে রাজ এই পুরো জিনিসটাই জানতে তার বাবার সাথে আলাদা করে কথা বলতে হবে। এর একটু পরে রাদীপের ফোনে আবারও কল এলো। এবার স্ক্রিনে তাকিয়ে দেখলো সাইমনের কল। রাদীপ কল রিসিভ করে বলে, কিরে, কেমন আছিস? বন্ধু, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। সাইমন বলে, তুই আজ অফিসে যাসনি? না, যাইনি, আজ রাহার সাথে থাকবো, কালকে যাব অফিসে। ও বন্ধু শোন। হ্যাঁ বল। বন্ধু, আমি কালকে ফিরে আসছি। রাদীপ খুশি হয়ে বলে, কি, কালকে আসছি? কালকের ফ্লাইটেই। আর কখন এয়ারপোর্টে এসে নামবি জানাইস, আমি তোকে আনতে যাব। বন্ধু, জানাবো। রাদীপ সাইমনের সাথে কথা বলতে বলতে উপরে চলে গেল। রাহা খাবার খাচ্ছে না, মূলত কোনো খাবারই তার গলা দিয়ে নামছে না। বারবার বাড়ির সবার কথাই মনে পড়ছে। মেয়েটি রাহাকে খাবার খেতে না দেখে বলে ওঠে, ম্যাম, খাচ্ছেন না যে? রাহার ভাবনার গোড় থেকে বেরিয়ে বলে, খাচ্ছি। রাহা খাবার মুখে তুলতে তুলতে মেয়েটকে বলে, আন্টি, আমাকে প্লিজ ম্যাম বলে ডাকবেন না,
আমার অস্তিত্ব হয়। আমি আপনার থেকে অনেক ছোট, আমাকে রাহা বলে ডাকবেন। মেয়েটি হেসে বলে ঠিক আছে। সাইমন রাজীবের সাথে কথা বলা শেষ করে খুশি হয়ে বিছানায় শুয়ে পড়ল। সে যে জাপানে ফিরে যাচ্ছে শুধু রাহার জন্য। রাহাকে সেই দিনের পর থেকে আর ভুলতে পারছে না। রাহাকে ভালোবেসে ফেলেছে, আগে থেকে ভালোবাসে, কিন্তু কোনোদিনই বলে উঠতে পারিনি বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে। তবে এখন কেন যেন তার ভয় লাগছে না। এখন জাপানে ফিরে গিয়ে তার বন্ধুকে জানাবে, এরপরে যা হওয়ার হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলেই? গল্পটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।